অনার্স প্রথম বর্ষে পড়ছি। আমার বড় ভাইয়ের নাম রাশেদ, সে অনার্স দ্বিতীয় বর্ষে পড়ে। আমরা দুই ভাই বোন একই বিশ্ববিদ্যালয়ে পড়ছি। আমাদের ক্লাস সকাল 11টায় শুরু হয়। আমরা দুই ভাই বোন একসাথে বিশ্ববিদ্যালয়ে যাওয়া আসা করি। আমাদের বিশ্ববিদ্যালয়ে যাওয়া আসার সুবিধার জন্য আব্বু একটি মোটরসাইকেল কিনে দিয়েছে। ভাইয়া মোটরসাইকেল চালায় আর আমি ভাইয়ের পিছনে বসে যাতায়াত করি। আমার আম্মু আব্বু দুজনেই সরকারি চাকরি করে, তাই তারা প্রতিদিন সকাল 8:30টার সময় অফিসের উদ্দেশ্যে বাসা থেকে বাইর হয়ে যায়। আব্বু আর আম্মু অফিসে যাওয়ার পরে আমি আর ভাইয়া গোসল করে রেডি হয়ে বিশ্ববিদ্যালয়ে যাই। আমাদের বাসা শুধুমাত্র একটি কমন বাথরুম থাকায় প্রথমে আমি গোসল করে রেডি হতে যাই, তারপর ভাইয়া গোসল করতে যাই। সাধারণত মেয়ে মানুষের রেডি হতে একটু বেশি সময় লাগে, তাই আমিই প্রথমে গোসল করি। আমি আর ভাইয়া ক্লাস শেষ করে বিকাল 4টা 4:30টার ভিতরে বাসায় চলে আসি। আব্বু আর আম্মু সন্ধ্যা 6টা নাগাদ বাসায় চলে আসে। নির্দিষ্ট একটা রুটিন অনুযায়ী এভাবেই আমরা প্রতিদিন অতিবাহিত হচ্ছিল। কিন্তু একটি ঘটনা আমার জীবনকে সম্পূর্ণ বদলে দিল। প্রতিদিনের মতো সেদিন আব্বু আম্মু ভাইয়া আর আমি একসাথে নাস্তা করে আব্বু আম্মু রেডি হয়ে অফিসে চলে যাই, আর আমি গোসল করতে বাথরুমে ঢুকে দরজা বন্ধ করে দিই। সাধারণত আমি খালি গায়ে পোশাক ছাড়া শাওয়ারের নিচে দাঁড়িয়ে গোসল করি। সেদিন আমি বাথরুমের দরজা বন্ধ করে দিয়ে প্রথমে বুকের ওড়নাটা খুলে পাশে রেখে দিলাম। তারপরে আগের দিনের মতো করে গোসল করতে যাব, তখনই আমার মনে হলো বাথরুমের দরজার নিচ দিয়ে কোনো একটি ছায়া দেখা যাচ্ছে। তখন আমি শুধু কালো ব্রা আর পায়জামা পরে দাঁড়িয়েছিলাম। আমার মনে একটু ভয় করছিল, তবুও আমি মনে করলাম এটা আমার মনের ভুল। সম্পূর্ণ শরীর ভালো করে ভিজিয়ে নিয়ে আমি শাওয়ারটা বন্ধ করে দিয়ে সাবান হাতে নিলাম। সাবান গায়ে মাখতেই আমার মনে হতে লাগলো কেউ হয়তো বাথরুমের দরজার ফুটো দিয়ে আমার গোসল করা দেখছে। কিন্তু এই সময় তো আমি আর ভাইয়া ছাড়া অন্য কেউ বাসায় নাই। তাহলে কি দরজার ফুটো দিয়ে ভাইয়া আমার গোসল করা দেখছে? ভাইয়ার কথা মনে হতে আমি লজ্জায় ঘুরে দাঁড়ালাম। এখনই আমার মনে হলো এতক্ষণ ভাইয়া আমাকে দেখছিল। আমার ভীষণ লজ্জা লাগাতে লাগলো। পরক্ষণে আমার মনে হলো হয়তো ভাইয়া প্রতিদিনই দরজার ফুটো দিয়ে আমার গোসল করা দেখে। আগে কোনোদিন আমি লক্ষ্য করি নাই। যদি এমনটাই হয় তাহলে ভাইয়া আমার বাগানের কোনো জায়গা দেখতে বাকি রেখেছে বলে তো মনে হয় না। যদি ভাইয়া আমার সম্পূর্ণ বাগান দেখেই থাকে তাহলে এখন আর লজ্জা করে কি হবে? কিন্তু আমার তো ভুলও হতে পারে, দরজার ওপাশে ভাইয়া নাও হতে পারে। হয়তো লাইটের আলো পড়ে কোনো একটি ছায়া দেখা যাচ্ছে। তাই আমি এসব বাজে চিন্তা বাদ দিয়ে শাওয়ার চালু করে গোসল শেষ করে জামা কাপড় পরে নিলাম। যখন আমি ওড়নাটা নিয়ে আমার বুকের উপরে দিচ্ছি তখন দেখলাম দরজার নিচ থেকে ছায়াটা সরে গেল। তখন আমার সন্দেহটা গভীর হলো। গোসল শেষ করে আমি আমার রুমে এসে রেডি হতে লাগলাম। ওদিকে ভাইয়া গোসল করে রেডি হয়ে কিছু সময় পরে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য আমাকে ডাকতে লাগলো। আমি আর ভাইয়া বাসার দরজা তালা দিয়ে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা দিলাম। সাধারণত প্রতিদিন আমি মোটরসাইকেলে ভাইয়ার পিছনে বসার সময় আমার আর ভাইয়ার মাঝখানে আমার ব্যাগটা রেখে দেই। কিন্তু সেদিন কি মনে করে যে আমি আমার ব্যাগটা আমার পেছনে রেখে দিলাম, যার ফলে ভাইয়া আর আমার মাঝে শুধু 3-4 ইঞ্চির গ্যাপ ছাড়া আর কিছুই থাকলো না। মোটরসাইকেল চালানোর সময় ভাইয়া যখন ব্রেক মারছিল তখন আমার হেডলাইট দুইটা ভাইয়ার পিঠের সাথে ঘষা খাচ্ছিল। সেদিন হয়তো আমি একটা আলাদা জগতে হারিয়ে গেছিলাম। সেদিন বিশ্ববিদ্যালয় থেকে ফেরার সময় আমি ইচ্ছা করেই বারবার আমার হেডলাইট ভাইয়ার পিঠের সাথে চেপে ধরছিলাম। সেদিনের অনুভূতি এত ভালো ছিল যেটা কোনো ভাষায় প্রকাশ করা যাবে না। পরের দিন সকাল থেকে আমি চিন্তা করতে লাগলাম কিভাবে নিশ্চিত হওয়া যাবে বাথরুমের দরজা দিয়ে ভাইয়া আমার গোসল করা দেখে কিনা। অনেক চিন্তা করে একটা বুদ্ধি বাহির করলাম। আব্বু আর আম্মু অফিসে চলে যাবার পরে আমি আমার মোবাইল ক্যামেরাতে ভিডিও রেকর্ডিং চালু করে বাথরুমের বাইরে এমন জায়গায় রেখে দিলাম যেখান থেকে বাথরুমের দরজার বাইরে ফুটো দিয়ে কেউ আমার গোসল করা দেখতে আসলে সেটা ক্যামেরাতে রেকর্ডিং হয়ে থাকবে। ক্যামেরা জায়গা মতো রেখে আমি গোসল করতে বাথরুমে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। আমি আমার বাগান উন্মুক্ত করে দরজার দিকে তাকিয়ে দেখলাম একটা ছায়া দেখা যাচ্ছে। আমি গোসল শেষ করে বাথরুমের থেকে বাহির হয়ে মোবাইলটা নিয়ে আমার রুমে চলে গেলাম। ভিডিওটা চালু করে দেখলাম আমি বাথরুমে ঢুকে দরজা বন্ধ করার কিছুক্ষণ পরেই ভাইয়া এসে বাথরুমের দরজার ফুটো দিয়ে দেখতে দেখতে নিজের খেলোয়াড় এক হাতে নিয়ে বোলাতে লাগলো। ভাইয়া বাথরুমের দরজা ফুটো দিয়ে দেখে, হঠাৎ করে তাড়াহুড়ো করে নিজের ট্রাউজারটা পরে বাথরুমের দরজার সামনে থেকে চলে গেল। তার একটু পরে আমি বাথরুম থেকে বাহির হয়ে আসলাম। ভিডিওটা দেখে আমি গরম হয়ে গেলাম। আমি আমার বাগান উজাড় করে আয়নাতে নিজের বাগানটা দেখতে দেখতে
মোবাইলটা হাতে নিয়ে ভিডিও রেকর্ডিং চালু করতে লাগলাম। আমার বাগানে সব দেখা যাচ্ছিল। আমি তোমার আপন ছোট বোন ভাইয়া। যদি আমার বাগান দেখতে চাও তুমি সরাসরি দেখতে পারো। চোরের মতো বাথরুমের দরজার ফুটো দিয়ে চুরি করে দেখার দরকার নাই। আই লাভ ইউ ভাইয়া। এটুকু বলে একটা ফ্লাইং কিস দিয়ে ভিডিও রেকর্ডিং বন্ধ করে দিলাম। ভাইয়া আর আমি বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য রওনা দিলাম। আমি মোটরসাইকেলের পিছন থেকে ভাইয়াকে জড়িয়ে ধরে চিন্তা করতে লাগলাম কিভাবে ভাইয়াকে আমার ভিডিওটা দেখাবো। তখন ভাইয়া বলল, কি রে সুমনা, তোর ভয় লাগছে নাকি? আমি বললাম, না তো ভাইয়া, ভয় লাগছে না। ভাইয়া বলল, তাহলে আমাকে এত জোরে ধরে রেখেছিস কেন? আমি বললাম, ধরে রাখতে ভালো লাগছে ভাইয়া। সারাদিন ক্লাস করে বিকালে বাসায় ফিরলাম। সারাদিন আমার মনটা ছটফট করছিল কিভাবে ভাইয়াকে আমার ভিডিওটা দেখাবো, বুঝতে পারছিলাম না। রাত 11টার দিকে আমি বিছানায় শুয়ে ছটফট করছি, কিছুতেই ঘুম আসছে না। আমার ভিডিওটা চালু করে আবার একবার দেখে মনের মধ্যে অনেক সাহস নিয়ে ভাইয়ার মোবাইলে আমার ভিডিওটা পাঠিয়ে দিলাম। প্রায় 15 মিনিট হয়ে গেল, তবুও ভিডিওটা সিন হলো না। আমি ভাবতে লাগলাম ভিডিওটা ভাইয়া দেখছে না কেন। আমি বারবার দেখতে লাগলাম। প্রায় 1 ঘন্টা পার হয়ে গেল, তবুও ভিডিওটা সিন হলো না। তাহলে কি ভাইয়া ঘুমিয়ে পড়েছে নাকি? রাত 1টা পার হয়ে গেল, তবুও কোনো রেসপন্স পেলাম না। আমি নিরাশ হয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সাপ্তাহিক ছুটি। বাসায় আমরা সবাই ছিলাম। সবাই সাথে সকালে নাস্তা করলাম। নাস্তা করার সময় আমি ভাইয়ার কোনো পরিবর্তন দেখতে পেলাম না। তার মানে ভাইয়া এখনো আমার ভিডিওটা দেখেনি। সকাল 10টায় আমার রুমে বসেছিলাম, হঠাৎ আমার মোবাইলে মেসেজ আসলো। আমি মোবাইলটা হাতে নিয়ে দেখলাম ভাইয়া মেসেজ পাঠিয়েছে। আমার পাঠানো ভিডিওতে ভাইয়ার রিপ্লাই দিয়ে লিখেছে, এটা কি ধরনের পাগলামি। ভাইয়ার মেসেজটা দেখে আমার হার্টবিট বাড়তে লাগলো। ভাইয়া আমার ভিডিওটা দেখেছে। আমি ভাইয়ার মেসেজে রিপ্লাই দিয়ে সেই ভিডিওটা পাঠিয়ে দিলাম, যেটাতে ভাইয়া বাথরুমের দরজার ফুটো দিয়ে আমার গোসল করা দেখেছে। ভিডিওটা পাঠানোর সাথে সাথে সিন হলো। বুঝতে পারলাম ভাইয়া ভিডিওটা দেখেছে। কিছুক্ষণ অপেক্ষা করলাম, কোনো রিপ্লাই আসলো না। আমি ভাইয়ার রিপ্লাইয়ের জন্য অপেক্ষা করতে থাকলাম, কিন্তু দুপুর পর্যন্ত কোনো রিপ্লাই পেলাম না। দুপুরে আমরা সবাই একসাথে খেতে বসে দেখলাম ভাইয়া মাথা নিচু করে চুপচাপ খাচ্ছে। তাড়াতাড়ি খাওয়া শেষ করে ভাইয়া উঠে তার রুমে চলে যাচ্ছিল। আমি আম্মু আব্বুর সামনেই ভাইয়াকে বললাম, ভাইয়া একটু পরে আমি তোমার রুমে আসছি, কিছু পড়া বুঝিয়ে নিব তোমার কাছে। ভাইয়া কিছু না বলে তার রুমে চলে গেল। সবার খাওয়া শেষ করে আমি আর আম্মু টেবিলে সব কিছু গুছিয়ে রাখলাম। সব কাজ শেষ করে আম্মু আব্বুর সাথে নিজের রুমে চলে গেল, আর আমি সোজা ভাইয়ের রুমে গেলাম। ভাইয়ের রুমে ঢুকে দেখলাম ভাইয়া জানালার কাছে দাঁড়িয়ে আছে। আমি রুমে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে ভাইয়ের কাছে এগিয়ে গেলাম। দেখলাম ভাইয়ের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। ভাইয়া আমার চোখের দিকে তাকিয়ে বলল, সরি। আমি এগিয়ে গিয়ে ভাইয়ার একটা হাত ধরলাম, আর ভাইয়ার কানের কাছে গিয়ে আমার মুখটা নিয়ে বললাম, আই লাভ ইউ ভাইয়া। ভাইয়া বলল, আমিও তোকে খুব ভালোবাসি সুমনা, কিন্তু আমরা আপন ভাই বোন, এই কথাটা আমাদের ভুলে গেলে চলবে না। আমি বললাম, এসব তুমি চিন্তা করো না ভাইয়া, তুমি সবসময় আমার শ্রদ্ধেয় ভাই, আর আমি তোমার ছোট বোন হয়েই থাকবো। আমি ভাইয়ার গালে একটু মধু দিয়ে বললাম, এখন আমি যাই ভাইয়া, আগামীকাল আমি বাগান খোলা রেখেই গোসল করব। ভাইয়া তার 2 হাত দিয়ে আমার মুখটা ধরে আমার কপালে একটা মধু দিয়ে বলল, তোকে আমার ছোট বোন হিসেবে পেয়ে আমি চিরকৃতজ্ঞ। সেদিন রাতে খেতে বসে আব্বু আর আম্মুর সামনে হঠাৎ করে ভাইয়া বলল, আগামীকাল বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন রাজনৈতিক প্রোগ্রাম আছে, তাই কালকে বিশ্ববিদ্যালয়ে যাব না। তখন আম্মু বলল, তাহলে তো সুমনারও যাওয়ার দরকার নাই। আব্বু বলল, এখানকার রাজনৈতিক প্রোগ্রাম মানে শুধু মারামারি, তোমরা 2 ভাই বোন কালকে বাসাতেই থাকো। আমি ভাইয়ের দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিলাম। পরের দিন আব্বু আম্মু অফিসে যাওয়ার কিছুক্ষণ পরে আমি ভাইয়ার রুমে গিয়ে দেখি ভাইয়া বিছানায় শুয়ে আছে। আমি গিয়ে ভাইয়ার পাশে শুয়ে পড়লাম। আমি বললাম, আজকে ক্লাসে না গিয়ে সারাদিন বাসায় থাকার পরিকল্পনা করলে কেন ভাইয়া? সারাদিন তুমি আমার সাথে কি করবে? তুমি কি আমার মধু খাওয়ার পরিকল্পনা করছো নাকি ভাইয়া? আমার কথা শুনে আমাকে ভাইয়া উঠে বসলো। ভাইয়া বলল, গতকাল তুই বলেছিলি আজকে বাথরুমের দরজা খোলা রেখে আমার সামনে গোসল করবি। তোর গোসল করা দেখার পরে আমার আর কোনো ক্লাসে মন বসবে না, তাই আমি বাসাতেই থাকতে চেয়েছিলাম। তুই আমার আপন ছোট বোন, আমি তোর মশাকে শ্বাস করার পরিকল্পনা করব, সেটা কিভাবে ভাবলি তুই? আমি ভাইয়াকে ধরে বিছানাতে শুয়ে দিয়ে বিশ্বকাপ খেলার পরিকল্পনা করতে লাগলাম। প্রথমে ভাইয়া চুপ করে থাকলো, তার একটু পরে রেসপন্স করলো, এবার খেলা শুরু করো ভাইয়া। ভাইয়া বলল, আমরা আপন ভাই বোন। আমি বললাম, খেলার মাঠে তুমি ছক্কা মারবে ভাইয়া? কোনো অপরিচিত মানুষের কাছে প্রথম খেলা করার থেকে নিজের ভাইয়ের সাথে খেলা করা অনেক ভালো।
ভাইয়া বলল, তুই কি সত্যি সত্যি খেলা করতে চাস? পরে পস্তাবি না তো? আমি বললাম, না ভাইয়া, একটুও পস্তাবো না। খানিকক্ষণ পরে ভাইয়া আমাকে জিজ্ঞেস করলো, সুমনা, এইবার কি করতে চাস? আমি ভাইয়ের দিকে তাকিয়ে চোখ গোল গোল করে, তুমি কি বলতে চাও ভাইয়া? ভাইয়া বলল, আমরা কি এরপর আর ভাই বোনের মতন থাকতে পারবো? আমি তখন ভাইয়াকে বললাম, আমরা সারা জীবন ভাই বোন হিসাবেই থাকবো। আজকের পর থেকে আমাদের সম্পর্ক আরো গভীর হলো। আমরা দুই ভাই বোন আমাদের সকল সমস্যার ফ্রিভাবে মন খুলে সমাধান করতে পারবো। ভাইয়া আমাকে কাছে নিয়ে আমার কপালে চুমা দিয়ে আমাকে জড়িয়ে ধরে শুয়ে থাকলো। কিছুক্ষণ বাদে ভাইয়া তার খেলোয়াড় বের করে খেলা শুরু করলো। ভাইয়া প্রতি বলে ছক্কা মারছিল।